ফাহিন, আই ওয়ার্ন ইউ, আমায় একদম কল করবে না। আজ বাদে কাল আমার বিয়ে, রেহাই দাও প্লিজ। প্রেমিকার বিয়ে। ফোনের পাশে থাকা প্রেমিক বাঘহীন হয়ে বসে রইল। তার জীবনও এমন একটা দিন আসবে, সে কি জানতো? জানতো না। আর জানতো না বিধায় জীবনটা এভাবে নীল হয়ে গেল। সেই নীল বেদনার ফাহিম নামের ছেলেটিকে প্রায় অর্ধমৃত ও হতাশ হয়ে বসে রইল। চোখের সামনে ভেসে উঠল সুখময় স্মৃতি, ভার্সিটির শেষ 3 বছরের সুখ। আজ হেমলোকের মতো মনে হচ্ছে। যদি তাহিয়ার সাথে প্রেমটা না হতো তবে খুব কি ক্ষতি হতো? হয়তো হ্যাঁ, না হলে জীবনে এমন কেন হলো? ফাহিন বুক ভরে সমীরণ টেনে নেয়। হেঁটে ছাড়া আর কোনো কাজ নেই, একেবারে শূন্য সে। পকেটে 10 টাকা আছে কিনা সন্দেহ। ভাগ্যের দোষে আজ তার এই অবস্থা। বাবা ছিলেন বড় ব্যাংক কর্মকর্তা, না চাওয়ার আগেই কচকচে পয়সা মিলেছে। আর এখন খালি পকেটে এধার ওধার ঘুরতে হচ্ছে। আহারি জীবন। তাহিয়া নামের যুবতী জানালাটি বন্ধ করে দিল। এত সময় ধরে এখানে থেকেই প্রেমিক নামক মানুষটাকে দেখছিল, আর সহ্য হচ্ছে না। এবার অস্থির হয়ে জানালাটাই বন্ধ করতে হলো। জানালা বন্ধ করে দিয়ে নিগুড় কান্নায় ভেঙে পড়ল। বাবা মাকে রাজি করানো গেল না, তারা মানলেন না, বরং সোজা সাপটা বলে দিয়েছে বের হয়ে যেতে, মান সম্মান যা আছে তাও মাটিতে মিশিয়ে দিতে। তাহিয়া অমন মেয়ে নয়, সে সর্বদা নম্র ভদ্র। তবে প্রেম যে বলে কয়ে আসে না, ঝোঁক থেকেই হয়। ঝোঁক থেকেই হোক কিংবা ইচ্ছে করেই হোক, ছেলেটার সাথে তার প্রেম হয়েছিল। ফাহিনীর পারিবারিক অবস্থা খারাপ ছিল না, বরং বেশ ভালো অবস্থায় ছিল তাদের। তাই তো অতটা ভাবতে হয়নি তাকে। অথচ শেষ কিছু মাসে সব উল্টোপাল্টা হয়ে গেল। একজন বেকার ছেলের হাতে কোনো বাবা মা তার মেয়ের হাত তুলে দিবেন না। ফাহিমের গ্র্যাজুয়েশন মাত্রই শেষ হলো। সে 3 মাস ধরে এধার ওধার চাকরির খোঁজ করলো, তবে পেল না। এমন না তার যোগ্যতা নেই, যোগ্যতা আছে, তবে পয়সা নেই। আলাদা সম্মানী ছাড়া নাকি চাকরি হয় না। অথচ জীবনে কখনো চাকরির জন্য এধার ওধার ঘুরতে হবে সেটা কি ভেবেছে? ভাবেনি। বাবা ছিলেন সৎ মানুষ, ফাহিন নিজেও সৎ। আর এই সৎ থেকেই বুঝি জীবনটার রসাতলে গেল। আজকাল সৎ মানুষের কোনো দাম নেই। ফাহিন ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। এখানে থেকে প্রেমিকার বাড়ির লাইটিং দেখা যাচ্ছে। দরজার কাছে ওয়েডিং ব্যানার টাঙানো। রাত পার হলেই বধূ বেশে প্রেমিকা যাবে অন্যের বাড়িতে। আর ফাহিন এক বেকার ছেলে, সে শুধু চেয়ে চেয়ে দেখবে। সহসাই ওর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ, ভাগ্যবিধাতা কেন এমন করলে? কি দোষ আমার? বেকারদের কি ভালোবাসতে নেই? যদি ভাগ্যবিধাতা জবাব দিতেন তাহলে নিশ্চয়ই বাক্যটি এমন হতো। বোকা ছেলে। বেকারদের আবার জীবন কিসের? বেকারদের ভালোবাসা যে পাপ। বরের বাড়ি থেকে লোক এসেছে। সকাল সকাল গেটের কাছে এসে থামলো গাড়িটা। তারপর নেমে গেল একদল তরুণী। তাদের সবার হাতে জিনিসপত্রে ভরা। মেয়েগুলো হেসে হেসে গেট দিয়ে প্রবেশ করলো। অমনি বেয়াইদের আগমন ঘটে। তারা ঠাট্টা শুরু করেছে। মেয়েগুলোও কম কিসে, দ্বিগুণ উত্তেজনা নিয়ে ঠাট্টা করছে তারা। ওদের এই ঠাট্টার খবর বড়দের কান অবধি পৌঁছে গেল। হাতের সময় কম, কিছু সময় পরই মেয়েদের সাজানো শুরু হবে। বাড়ির ভেতর থেকে বড় একজন এলেন, এসেই সবাইকে ছাড়িয়ে দিলেন। বরপক্ষের মেয়েগুলো তো গেল, তবে জানিয়ে গেল দুপুরে দেখা হবে। এদিকে বারান্দায় দাঁড়িয়ে সমস্তটা দেখল তাহিয়া। তবে আনন্দ হচ্ছে না, বুকের ভেতর উত্তেজনা কাজ করছে না। শুধু মনে হচ্ছে পালিয়ে গেলে খুব কি ক্ষতি হবে। শোক ছুঁয়ে গেছে ফাহিম নামের প্রেমিকটির দেহে। উদাস দৃষ্টিতে বসে আছে সে। তাকে দেখে রাস্তার মানুষই মনে হচ্ছে। ধুলোবালি লেগে আছে চুলে, যার দরুন সাদা হয়ে আছে। একজন কর্মচারী তো বলেই ফেলল, কোন কাজে আছো তুমি? ফাহিম ফ্যাল করে চেয়ে রইল, জবাব দিল না। জবাব না পেয়ে লোকটা বলল, কি বোবানি, কানে শুনো না? কথা বলতে পারো না?
ফাহিন সত্যি জবাব দিল না। বৌমা কালার মতো বসে রইল। লোকটা বিড় করে চলে গেল। হয়তো ভেতরে গিয়ে বড় কাউকে জানাবে, জেনে নিবে ছেলেটা কোন কাজের দায়িত্বে আছে। এ ছেলে যে কাজকর্মে করছে না, এভাবে বসে বসে পয়সা নিবে, সেটা তো হবে না। টাকা নিতে হলে খেটে খুঁটে নিতে হবে। উফ, আমার পা। বরপক্ষের মেয়েরা ফেরার জন্য বের হচ্ছিল, অমনি দল থেকে একটি মেয়ে আর্তনাদ করে উঠল। পা ধরে বসে আছে মেয়েটি, ইটের সাথে পা আটকে পড়ে গিয়েছে, নখ উঠে গেছে, আর্তনাদ করছে। ওর আর্তনাদে বাকি মেয়েগুলো ছুটে এলো, এসে দেখলো এই অবস্থা। দলের সব থেকে বড় আরাবি ওর নিচু হয়ে বলল, পড়ে গেলি কেমন করে? জানি না আপু, হুট করেই পা লেগে গেল। ব্যথায় চোখ বন্ধ করে ফেললেও পুণ্য নামের মেয়েটি। সদ্য কলেজ শেষ করা মেয়েটির মাঝে বাচ্চা সুলভ আচরণ রয়েছে। ওর চোখ থেকে জল নেমে যাচ্ছে। আরবের কথায় দুটো মেয়ে পানি আনতে গেল। পুণ্য পা চেপে ধরে বলল, আজকের দিনে এমনটা হতে হলো? মন কোথায় দিয়েছিলি বলতো? মন মনের জায়গাতেই ছিল আপু, শুধু আমার পাটা। ওর কথা শেষ হওয়ার পূর্বেই তাহিয়ার কণ্ঠ শোনা গেল। মেয়েটি মাত্রই শুনেছে বরপক্ষের কেউ ব্যথা পেয়েছে। এটি শুনেই ছুটে এসেছে ও। এসে দেখলো পূর্ণ পা ধরে বসে আছে। পায়ে আঘাত পেয়েছে? আরবের উত্তর দেওয়ায় নিমিত্তে মাথা দোলালো। তাহিয়া নিচু হয়ে বসলো, পূর্ণর পা দেখার জন্য হাত বাড়লো। অমনি চেঁচিয়ে উঠল মেয়েটি, কি হলো? পায়ে হাত দেবে তুমি? এটা হয় নাকি? তাতে কি? আমাদের বাড়ির নতুন বউ হবে তুমি, পায়ে হাত দিলে আনইজি লাগবে আমার। তাহিয়া কিছু বলতে যাবে, অমন সময় মেয়ে দুটো পানি নিয়ে ফিরল। আরবি হাত বাড়িয়ে বোতলটি নিল। চিন্তা করো না, পূর্ণ একটু ছটফটে বুঝলে, আমি সামলে নিচ্ছি। আরবি পানির বোতল খুলে পুণ্যের পায়ে ঢালতে লাগলো। পানির স্পর্শ পেয়ে মেয়েটির চোখ বন্ধ করে ফেলল। শিশির ব্যথায় শরীর কেঁপে উঠেছে। ওর এমন কাণ্ডে বাকিরা হেসে চলেছে। সবাই জানে পুণ্য যত না ব্যথা পেয়েছে তার থেকে বেশি দেখাচ্ছে। এদিকে তাহিয়া চোখ আটকে গেছে গেটের কাছে। ওখানটায় ফাহিন বসে। ছেলেটা অগোছালো চুল, ক্লান্ত মুখ দেখেই কেমন কষ্ট লাগছে। পূর্ণর ব্যথাটা বোধহয় কমেছে। ও দাঁড়িয়ে তাহিয়ার কাছে এসে দাঁড়ালো। এসে দেখলো গেটের দিকে এক মনে তাকিয়ে আছে তাহিয়া। ও বলল, ও ভাবি, বাহিরে কি দেখো? কণ্ঠ পেয়ে তাকালো তাহিয়া, ঘুরে বলল, হুম। মাথা দোলালো পূর্ণ। তাহিয়া চলে গেল। তবে বুদ্ধিদীপ্ত পূর্ণ সরাসরি গেটের কাছে দৃষ্টি নিক্ষেপ করলো। দেখতে পেল সেখানে বসে আছে 24-25 বছর বয়সী একটি ছেলে, যার পরনের কাপড় নোংরা হয়ে আছে। চেহারায় মলিনতা দেখা যাচ্ছে, অথচ পূর্ণর মন বলছে এই মলিনতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে। ঈষৎ শব্দ করে ঘরের দরজাটি খুলে গেল। ভেতর থেকে কেমন একটা গন্ধ আসছে। বুক ভরে সমীরণ টেনে নেওয়ার প্রয়াস করেও লাভ হচ্ছে না। কেমন একটা কষ্ট অনুভব হলো। ফাহিন নাক চেপে ধরল। কতদিন হয় সে বাড়ির থাকে না, এধার ওধার ঘুরে বেড়ায়। ঘরের ভেতর ধুলো জমে গেছে। সেই সমস্তটা নিজ হাতে পরিষ্কার করলো ও। তারপর ফ্রিজ খুলে দেখলো কোনো খাবার আছে কিনা। আছে 7 দিন পুরনো ভাত আর মাছের ঝোল। প্রচণ্ড ক্ষুধায় পেট তখন মোচড়াতে শুরু করেছে। খাবারটা অমৃতের মতো করে খেতে লাগলো ও। খাওয়া দাওয়া শেষে অনুভব করলো সমস্ত বাড়িটা কেমন নির্জন। এটা অস্বাভাবিক না। সে 3 মাস ধরেই এই বাড়িতে একা অবস্থান করছে। বাবা মারা যাওয়ার পর 3টে মাস হয়ে গেল। ভাবতেই কেমন অবাক লাগছে। শুরুর দিকে আত্মীয় স্বজন খোঁজ খবর নিতেন, এখন সেটাও করে না কেউ। ফাহিনের দুচোখ প্রাণহীন হয়ে পড়ল। বাবার রুমে এসে দাঁড়ালো। সেখানে বড় করে মায়ের ছবিটা টানানো। ছোট হতেই মায়ের স্নেহ পাওয়া হয়নি ওর। জন্মের পরেই মাকে হারিয়েছে কিনা। আর তারপর বাবার কাছে মানুষ। বাবা এত বছরেও দ্বিতীয় বিয়েটা করলেন না। ভদ্রলোক ছেলেকে বুক চেপে জীবনে এতগুলো বসন্ত কাটালেন, অথচ জীবনের কিছুই পাওয়া হলো না তার। সত্যি বলতে জীবনের পাওয়া কিচ্ছু নেই, আছে হারানোর। জন্মের পূর্বেই
মানুষ সমস্ত কিছু পেয়ে থাকে মায়ের গর্ভে, আর মায়ের গর্ভ থেকে বের হয়েই তার হারানো শুরু হয়। ধীরে ধীরে সমস্ত কিছু হারাতে থাকে, সব শেষে হারায় নিজেকে। পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিতে হয় সবাইকে। আহারে জীবন, কি এক বিচিত্রতা ছেয়ে আছে তার মাঝে। ফাহিম পোশাক বদল করে নিল, তারপর খুচরো কিছু টাকা নিয়ে ফের বের হলো। প্রেমিকার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষণে তার প্রিয়তমা নিশ্চিত অন্য কারো হয়ে গেছে। আজ থেকে তাকে দেখাও হবে পাপ। তবু প্রেমিকার অতৃপ্ত হৃদয় একটুখানি দেখার লোভ সামলাতে পারল না, আর তাই ছুটে এলো প্রেমিকার বাড়ির কাছে। দাঁড়িয়ে রইল, চাইল চাতক পাখির মতন। প্রায় 1.5 ঘন্টা পর প্রেমিকার দেখা মিলল। লাল টকটকে বধূ আসছে, তাকে ঘেরাও করে আনন্দ উল্লাস চলছে। বধূর চোখে মুখে অবিশ্বাস্য হাসি দেখা মিলল না, তবে ফাহিমের সাথে দৃষ্টি বিনিময় মাত্রই হু হু করে উঠল হৃদয়। অভিনয়ের হাসিটুকু অধরে মিশিয়ে নিল। ফাহিম চেয়ে রইল পলকহীন ভাবে। এমন লাল টুকটুকে বধূ তো তার হওয়ার কথা ছিল, অথচ আজ অন্য কারো হয়ে গেল। ভাগ্য বুঝি একেই বলে। গাড়িতে উঠার আগ মুহূর্তেই তাহিয়া কেঁদে ফেলল, একদম অসহনীয় কান্না যাকে বলে। ওর ডুকরে কাদার দৃশ্যটুকু মন ভরে দেখতে লাগলো ফাহিম। তারপর আপনা আপনি আওড়ালো, তুমি ভালো থাকো তাইয়া, ভালো থাকো তুমি। কোনো দুঃখ তোমায় না স্পর্শ করো, তুমি ভালো থেকো প্লিজ। গাড়ি ছেড়েছে। তাহিয়া জানালায় মাথা এলিয়ে আছে, দু চোখ ভরা নোনা জল। তার পাশে বসে আছে ওর স্বামী প্রজ্জ্বল। মানুষটা আগ্রহ থাকা সত্ত্বেও সদ্য বিয়ে করে আনা স্ত্রীকে সান্ত্বনা দিতে পারছে না। ওর শুধু মনে হচ্ছে কাঁদলে মন হালকা হবে, কেঁদে নি গাছ। এদিকে পূর্ণ ভাই ভাবির ঠিক পাশেই বসেছে। ও সবটা লক্ষ্য করেছে। তার ভাবি যখন সেই ছেলেটার দিকে তাকালো, তখন অদ্ভুতভাবে দুজনের দৃষ্টি কিছু বলছিল। ভাবি যখন কাঁদলো, তখনও দৃষ্টি গিয়ে থামেনি সেই ছেলেটির কাছে। একইভাবে তাকিয়েছিল ছেলেটাও। সব পূর্ণর মনে সন্দেহ তৈরি করছে। ওর মন বলছে কিছু তো আছেই, যা এড়িয়ে যাওয়ার প্রয়াস করছে এই দুটি মানুষ। পরের দিন ঘটনা। পূর্ণ এসেছে নাস্তা নিয়ে। তাহিয়া তখন উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে। চুল তার ভেজা, মাত্রই গোসল করে এসেছে। ভাবি চুল মুছনি এখনো? তাহিয়ার ধ্যান নেই। পূর্ণ নাস্তাটা রেখে মেয়েটির পাশে বসলো, হাত ছুঁয়ে বলল। ও ভাবি। এবার ধ্যান ভাঙল ওর। পূর্ণকে দেখে অপ্রস্তুত হাসলো। কখন এলে? মাত্রই, তবে তোমার তো ধ্যানই নেই। তাহিয়া কিছু বলার আগেই বাথরুম থেকে গোসল শেষ করে এলো প্রজ্জ্বল। বোনকে দেখে বলল, এত সময় পর নাস্তা দেওয়ার টাইম হলো তোর? আমি কি করব, দরজা তো লক ছিল। এ কথা বলেই পূর্ণ একটু লজ্জায় পড়ল। নজর ফিরিয়ে বলল, তোমার চুল মুছিয়ে দেই। কথাটি বলে বারান্দায় গেল পূর্ণ। প্রজ্জ্বল তাহিয়ার দিকে চাইল। মেয়েটা ভীষণ চুপচাপ। তোর মন খারাপ? হুম। কেমন যেন শুকনো লাগছে চোখ মুখ। জবাব না দিয়ে নত হয়ে রইল তাহিয়া। প্রজ্জ্বল ওর পাশটায় বসলো, ধীরে হাত স্পর্শ করে বলল, যে কোনো কথা আমায় বলতে পারো, সংকোচ রাখো না। পূর্ণ তোয়ালে নিয়ে এসেছে। প্রজ্জ্বল হেসে বলল, বাহ, পারফেক্ট ননদ। চুল মুছিয়ে দিতে দিতে পূর্ণ বলল। আমার ভাবি, আমি তো যত্ন নেবই। ওদিকে তাহিয়া চুপ। তার কথা বলতে ইচ্ছে করছে না, শুনতেও ভালো লাগছে না। সারাক্ষণ বুকের ভেতরটা কেমন করে। প্রজ্জ্বল ড্রেস বদলে নিয়েছে। এদিকে পূর্ণর চুল মুছিয়ে দেওয়ায় শেষ। আমি নিচে যাই, তোরা গল্প কর। প্রজ্জ্বল চলে গেল। তাহিয়া একবার তাকালো শুধু। পূর্ণ খাবার নিয়ে এসে বলল। খাইয়ে দিব? তাহিয়ার অধরে হাসির উদয় ঘটল। মেয়েটা ভীষণ মিষ্টি। পূর্ণ সত্যি খাইয়ে দিতে লাগলো। তাহিয়াও চুপ করে খাচ্ছে। এক পর্যায়ে পূর্ণ বলল, মন খারাপ করো না ভাবি, যা হয় ভালোর জন্যই হয়। তাহিয়ার কথাটি ঠিক বুঝেনি। পূর্ণ এক টুকরো পরোটা এগিয়ে দিয়ে বলল, জানো, আমরা মানুষরা ভাবি কারোর জন্য জীবন থেমে যাবে, তবে আসলে তেমনটা হয় না। জীবন চলতে থাকে, আমরাও চলতে থাকি, শুধু খারাপ লাগাটা থেকে যায়। এসব কেন বলছো? এমনি, তুমি বাকিটা শেষ করো, আমি দেখি তোমার মেকআপ আর্টিস্ট কত দূর।
পূর্ণ চলে গেল। তাহিয়া সেদিকে তাকিয়ে বিভ্রান্ত বোধ করলো। ফোন কলে চমকে উঠল তাহিয়া। চোখ দুটো প্রাণহীন হয়ে আছে। নাম্বারটি ফাহিনের। ও সহসাই রিসিভ করতে পারল না। একটু সময় নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে ফাহিনের ভাঙা কণ্ঠ বেজে উঠল। কেমন আছো তাইয়া? তাহিয়া কেমন আছে আসলে? সে কি ভালো আছে? এ প্রশ্নটির জবাব নেই। ও কেমন আছে তাও নিজেই জানে না। শুধু বুকের ভেতরটা শূন্য মনে হয়। ফাহিন ক্লান্ত কণ্ঠে বললে, তাইয়া জানো, আমার চাকরি হয়ে গেছে। লাস্ট যে ইন্টারভিউটা দিলাম সেখান থেকে কল এসেছে। আমার যে কি কষ্ট লাগছে তাইয়া। ভাগ্য আমাকে কেমন খেলায় ফেললো বলো তো। তাহিয়া তখন কথা বলার মতন অবস্থায় নেই। কেবলই মনে হচ্ছে পিঠের বাঁক বেয়ে শীতল স্রোত নেমে যাচ্ছে। ওপাশ থেকে ফাহিন বলছে, এই কষ্টটা আমার আজ জন্ম থেকে যাবে বুঝলে। একটি চাকরির অভাবে তোমায় হারিয়ে ফেললাম। তাহিয়া কিছু বলবে বুঝতে পারছে না। ওর ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরের ক্ষত দীঘল হচ্ছে। কিছু বলবে অমন সময় প্রচুর ওর কণ্ঠ শোনা গেল। খাওয়া শেষ করেছে তাহিয়া? দ্রুত আসো তো, নিচে গেস্ট এসেছে, খুব স্পেশাল। তাহিয়া হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। পজুল ওর সামনে এসে দাঁড়িয়েছে। বাহুতে হাত ঠেকিয়ে মৃদু হাসির সাথে বলল, চলো, পরিপাটিই আছে, আর কিছু লাগবে না। শুনেন, আপনি আমার ভাবিকে আর কল করবেন না প্লিজ। নতুন মেইলি গলা। ঈষৎ চমকে গেল ফাহিন। পূর্ণ ভরাট কণ্ঠে পুনরায় বলল, আমি যদি ভুল না হই তবে ভাবির সাথে আপনার হয়তো কোনো রিলেশন ছিল, তবে এখন সেটা বদলে গেছে, তার বিয়ে হয়ে গেছে, বিষয়টি মাথায় রাখবেন। ওপাশে থাকা ব্যক্তির জবাবের অপেক্ষা করল না পূর্ণ। কল কেটে দিল। তার ভাই যখন ভাবিকে বের করে নিল তখনই সে রুমে এসেছে। এসে দেখলো কল তখনও কাটেনি। চট করেই কানে তুলে বলল কথাটি। ওর ধারণা ভুল হলে ব্যক্তিটির তৎক্ষণাৎ কথা বলে উঠত। যেহেতু বলেনি ওর মানে বিষয়টি মিথ্যা নয়। বাড়িতে অনেক লোকজন এসেছে। তাহিয়া চুপ করে তাদের মাঝে বসে আছে। অনেকের ধারণা মেয়েটি বুঝি লাজুক, তাই ওভাবে চুপ করে আছে। অথচ বিষয়টি একদমই বিপরীত। সে ভেঙে চলেছে ক্ষণে ক্ষণে। জীবনে তাকে নতুন পরীক্ষার মুখে ফেলেছে। ও মৌন হয়ে বসেছিল। ওর অস্বস্তি বুঝতে পারল পূর্ণ। তবে স্বভাবে সে একটু চটপটে, তাই আত্মীয়দের অনেকেই ভালো চোখে দেখে না। ও আরবিকে ডেকে নিয়ে বলল, ভাবি আনইজি ফিল করছে, নিয়ে আসো। তুই তো যেতে পারিস। তুমি জানো না ওই বদ মহিলারা কেমন আচরণ করে আমার সাথে। যেটা তো তুইও করিস, বাড়ির একমাত্র সাহসী মেয়ে। এখন যাও তো আপু। আরবিকে যেতে হলো। ও এগিয়ে অজুহাত দেখিয়ে তাহিয়াকে নিয়ে এলো। করিডোরে পূর্ণর সাথে দেখা হয়ে গেল। পূর্ণ হেসে বলল, নিশ্চিত তোমার কান পচে গেছে। আসলে ওই মহিলাগুলো এমনই, হাজারটা প্রশ্ন করে। তাহিয়া জবাব না দিয়ে চুপ করে রইল। আরবির কল এসেছে, আর্জেন্ট, তাই ওকে যেতে হলো। পূর্ণ তাহিয়ার বাহুতে স্পর্শ করলো, বলল, সারাক্ষণ মন খারাপ করে থাকলে চলবে? চলবে না একদম, হাসো তো একটু। তাহিয়া হাসার চেষ্টা করলো, তবে হাসিটা কেন যেন আসছে না, মিলিয়ে যাচ্ছে অথরের সাথে। তখন দুপুরবেলা, খাওয়া দাওয়ার পর্ব চলছে। তাহিয়াকে সাজানো হচ্ছে। সে পুতুলের মতো বসে আছে। তার কোনো কিছু বলার নেই, নেই কোনো পছন্দ। পূর্ণ তখন সমস্ত বাড়ি ঘুরে বেড়াচ্ছে, ছটফট করছে। আত্মীয়রা মন্দ কথা বলছে, তবে এসবে ওর ধ্যান নেই। ও বরং বাগানের ডেকোরেশনটা দেখতে যাচ্ছিল। অমন সময় একজন অপ্রত্যাশিত মানুষকে নজরে এলো। ওর চোখ দুটো বড় হয়ে গেল। পূর্ণর মাথা কাজ করছে না। ওর বিস্ময় যেন যাচ্ছেই না। হুট করেই ভাইয়ার কণ্ঠটা বেজে উঠল, আরে পূর্ণ স্যার, এভাবে রাস্তার মাঝে কি করছিস? পূর্ণকে ঠেলে বেরিয়ে গেল প্রজ্জ্বল। তার অফিসে নতুন লোক নেওয়া হয়েছে। বিয়েতে আজ তাদের সারপ্রাইজ ট্রিটও দেওয়ার জন্য নিয়ে আসা। ফাহিন সহ আরও 3 জন এই ট্রেনের দাবিদার। প্রজ্জ্বল ওদের সামনে এসে বলল, প্রথমেই দুঃখিত, আসলে আপনারা আজই জেনেছেন জবটা কনফার্ম হয়েছে। যদিও আরও কিছুদিন পর থেকে জয়েন ডেট, তবে আমার বিয়ের অনুষ্ঠানে আপনাদের না দেখতে পেলে খারাপ লাগতো।
সবাই ভীষণ খুশি হলো। এসব এমন বস সহসাই মেলে না। এদিকে ফাহিনের কোনো অনুভূতিই নেই, বিবর্ণ হয়ে আছে তার মুখখানি। ফজল সেটা লক্ষ্য করলো, এগিয়ে এসে বলল। আপনি কি বিরক্ত মিস্টার ফাহিন? ফাহিন চমকে তাকালো, তার ধ্যান ছিল না, নিজেকে সামলে বলল। নো স্যার, ঠিক আছে, আসলে সারপ্রাইজ বুঝে নিতে সময় লাগলো। অধর মিলে দিয়ে হাসলো ফজল, তারপর সামনে যেতে বলল। ফাহিনের জন্য দ্বিতীয় সারপ্রাইজ ছিল তাহিয়া। মেয়েটিকে সাজিয়ে নিয়ে আসা হচ্ছে। ও মাত্র এক টুকরো কাবাব মুখে তুলেছিল। তাহিয়াকে দেখে খাবারটা গলা দিয়ে নামলো না। ও চেয়ে রইল ফলকহীনভাবে, দুটো চোখ জ্বালা করছে। অপ্রত্যাশিত কি ছিল তাহিয়ার দর্শন। বাকি কলিগরাও তখন জমিয়ে খাচ্ছে। ওয়াশরুমের বাহানায় উঠে পড়ল ফাহিন। তার আর খাওয়া হলো না। এই দৃশ্যটি পূর্ণর নজরে এলো। চোখে মুখে পানি দিতেই টিস্যু বাড়িয়ে দিল পূর্ণ। মেয়েটিকে দেখে অবাক হলো ছেলেটা। ইশারায় টিস্যু নিতে বলল পূর্ণ। খাবার কেন খেলেন না? ভালো হয়নি? সহসাই উত্তর দিতে পারল না ও। মেয়েটির গলা ঈষৎ পরিচিত ঠেকল। মনে হলো আরো আগেই শুনেছে। কি হলো? খাবার ভালো হয়েছে। তাহলে না খেয়ে উঠে পড়লেন যে? আসলে খিদে নেই। অথচ আপনার চোখ মুখ শুকনো দেখাচ্ছে। ফাহিন বিপাকে পড়ল। পূর্ণর কণ্ঠটা গুমোট হলো। আমাদের বাড়ি থেকে কেউ না খেয়ে বের হয় না, এতে অমঙ্গল হয়। জি। খাবার খেতে চলুন। ফাহিন যেন নিজের বিষয়টুকু ঠেকাতে পারল না। মেয়েটার কথাবার্তায় কেমন অধিকারবোধ। ও চুপ করে পথ চলতে লাগলো। পূর্ণ বেশ দূরে একটা টেবিলে খাবারের আয়োজন করতে বলেছে। ফাহিন তখনও ভীষণ অবাক। বসুন। আমার খিদে নেই। খেলেই খিদে হবে? এটা কেমন কথা? ফাহিনের বিষয়ে যে যায় না। ও শুকনো ঠোক গিল। খাবার সার্ভ করা হয়েছে। পূর্ণ বলল। আমি চলে গেলে খাবার না খেয়ে উঠে যাবেন। বসে আছি, খাবার শেষ করুন। ফাহিন চুপ করে খেতে লাগলো। সত্যি বলতে একটু আগে তাহিয়ার ঘটনাটা তার মনে পড়ল না আর। এখন এই মেয়েটাকে নিয়ে ভাবনা শুরু হয়েছে। এমন মেয়ে জীবনে দেখেনি সে। খাওয়া দাওয়া প্রায় শেষ। পূর্ণ নিজেই পানি ঢেলে দিয়ে বলল। ভাবির সাথে আপনার পরিচয় আছে? হুট করে গলায় চমকে উঠল ফাহিন। গলায় খাবার আটকে গেল। পূর্ণ দ্রুত পানি দিল। সেটা পান করে নিয়ে ফাহিন বলল। বুঝতে পারলাম না। অত বুঝতে হবে না, আপনার চোখ মুখ অনেক কিছু বলে দেয়। ফাহিন আসলেই মেয়েটিকে বুঝতে পারছে না। পূর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল। আমার ভাইয়া ভীষণ ভালো মানুষ। যদি উনি শোনে ভাবির সাথে আগে কারো সম্পর্ক ছিল, তাহলে তৎক্ষণাৎ ভাবিকে মুক্তি দিতেও পিছপা হবে না। এমন না রাগ থেকে এমনটা করবে। ও আসলে নিজের জন্য অন্যকে কষ্ট দিতে পারে না। নিজে কষ্ট থাকবে, তবে অন্যকে কষ্ট দিবে না। কথাটা বলে তাকালো পূর্ণ। ফাহিন নির্বিকার। পূর্ণ শক্ত গলায় বলল। আমি কিন্তু অত ভালো মানুষ নই ফাহিন সাহেব। আমার ভাইয়া ভাবিকে ভীষণ পছন্দ করে, ভালোবাসতে শুরু করেছে। তাদের সংসার ভাঙবে এমন কিছু আমি হতে দিব না। ফাহিন এত সময় পর কথাগুলো বুঝতে পারল। ফোনে এই মেয়েটাই ছিল। আমি জবটা করব না, ভয় পাওয়ার কিছু নেই। পূর্ণ অবাক হয়ে বলল। জবের সাথে কোনো সম্পর্ক নেই? জব কেন করবেন না? শুধু আমার ভাই যেন কিছু না জানেন, এটা এনশিওর করুন। ফাহিন বুঝতে পারল না মেয়েটা কি বোঝাতে চায়। পূর্ণ গলা নিচু করে বলল। জানি না আপনার অতীতে কি ঘটেছে, আপনার আর ভাবির মিলন কেন হলো না। তবে ফাহিন সাহেব, একটা কথা মনে রাখবেন, আমরা চাইলেই সব কিছু বদলাতে পারবো না। ওদের ভালো থাকতে দিবেন আশা করি। কথা শেষ করে পূর্ণ চলে গেল। সেদিকে তাকিয়ে ফাহিনের বুকের ভেতর মোচড় দিল। সে নিজেও চায় তাহিয়া ভালো থাকুক, তবে বুকের ভেতরের অভিমানটা বড় কষ্ট দিচ্ছে। যদি কদিন আগে চাকরিটা হয়ে যেত, তাহলে হয়তো তাহিয়া আজ তার বধূ হতো। চাকরি ছাড়েনি ফাহিন। সে যথাসম্ভব নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করেছে, সফলও হয়েছে। দুদিন পূর্বে শুনেছে স্যার বাবা হয়েছে। সুন্দর একটি মেয়ে বাবু হয়েছে। সময় পেরিয়ে গিয়েছে 2 বছর। এই 2 বছরে অনেক কিছু বদলেছে।
ফাহিনের চাকরিতে উন্নতি হয়েছে, সে এখন বেশ ভালো পজিশনে আছে। বাবার প্রপার্টিগুলো লোনে ডুবেছিল, সেসব হাতছাড়া হয়েছে আগেই, তবে টাকা সঞ্চয় করে বাড়িটা বাঁচিয়েছে ও, এখন অনেকটাই শান্তির রয়েছে। এই সবগুলো ব্যাপারের মধ্যে চমকদার ব্যাপার হচ্ছে পূর্ণ। মেয়েটা কিছুদিন হলো অফিসে জয়েন করেছে, অল্প বয়সী সে, কাজকর্ম সবে বুঝে নিচ্ছে, আর তাকে সহ্য করতে হচ্ছে ফাহিনের। এই যে যেমন আজ সন্ধ্যায় তাকে একটি মিটিং রয়েছে, কাছে একটি ক্যাফেতে বসে মিটিং শেষ করবে। ফাহিন অপেক্ষা করছে, সময় পেরিয়ে যাচ্ছে, অথচ পূর্ণর আসার নাম নেই। ও বিরক্ত হলো না, বসদের ওপর বিরক্ত হতে নেই, পূর্ণ ওর বস এখন, তাই শান্ত হয়ে ধৈর্য নিয়ে বসে রইল ও। প্রায় 10 মিনিট পর পূর্ণ ওর দেখা মিলল, একদম ফর্মাল পোশাকে এসেই ফাইলগুলো টেবিলে রাখলো। ফাহিন সাহেব, চা কফি অর্ডার দেননি কেন? ফাহিনের জবাবটি যেন তৈরি ছিল। ও বলল, যদি না আসতেন। পূর্ণ কথা বলল না। ফাহিন এবার কফির অর্ডার করলো। কফি আসা অবধি পূর্ণ কোনো কথা বলল না। বাইরে মৃদুমন্দ হাওয়া চলছে, কফি এলো, সেটা এগিয়ে দিয়ে পূর্ণ বলল, ভাবির মেয়েকে দেখতে যাবেন না? ফাহিন তখনও মৌন। পূর্ণ পুনরায় শুধালো, কোনো এক সময় দেখে নেব। কেন? কাল গেলে কি হবে? ফাহিন দীর্ঘশ্বাস ফেলে পূর্ণ বলে, এখনো তাকে মনে পড়ে? মনে পড়াটা স্বাভাবিক নয় কি? অথচ আপনি কি জানেন ভাবি সবকিছু ভুলে বসেছে? ফাহিন হাসলো। পূর্ণের মুখটা শক্ত হলো। এভাবে হাসলেন কেন? তার জীবনে সেরা মানুষ রয়েছে, ভুলে যাওয়া কি স্বাভাবিক নয়? আপনার জীবনে কেউ নেই? ফাহিন সহসে উত্তর দিল না, একটু সময় নিয়ে বলল, না, কেউ নেই। কখনো চেষ্টা করেননি? না, কেন? ইচ্ছে হয়নি। এবার থেকে ইচ্ছে হওয়ার ব্যবস্থা করুন। ফাহিন নির্বিকার ভাবে বসে থাকে। পূর্ণ ফাইল ঘেটে সমস্যাগুলো বের করে। ফাহিন সময় নিয়ে সেসব বুঝিয়ে দেয়। তারপর আলোচনা করে কিভাবে বিজনেস গ্রো করানো যায়। দুজনের কথা শেষ হতে হতে রাত 9টা বেজে যায়। বাইরে তখন ভীষণ বৃষ্টি, ঝড়ো হাওয়া চলে। পূর্ণ টাইম দেখে বলে, অনেকটা রাত হয়ে গেছে, সামনে এগিয়ে যাই, চলেন। এই বৃষ্টিতে? ছাতা আছে। পূর্ণ ব্যাগ থেকে ছাতা বের করে। ফাহিন বলে, আপনি তাহলে যান। কেন, আপনি যাবেন না? একটা ছাতা। তাতে কি আমাকে মোটা মনে হচ্ছে? ছাতাটা ধরুন তো। ছেলেটার হাতে ছাতা ধরিয়ে দেয় পূর্ণ। তারপর ওরা চলতে থাকে। দুজন ব্যক্তি এক ছাতার নিচে। হালকা হাওয়ায় মোহ ছড়াচ্ছে। পূর্ণের বাড়ি বেশ দূরে নয়, কাছেই আছে। ওরা পৌঁছে যায় পায়ে হেঁটেই। পূর্ণ বলে, ছাতাটা নিয়ে যান, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। আশেপাশে গাড়ি পাবেন বলে মনে হয় না, সামনে এগিয়ে দেখুন। মাথা নাড়িয়ে চলে যায় ফাহিন, কোনো বাক্যই বলে না। সেদিকে তাকিয়ে পূর্ণ হতাশ হয়। রাতে এক প্রকার ছেলেটাকে কল করে, রিসিভও হয়। পূর্ণ বলে, আপনি ভীষণ দায়িত্বহীন ফাহিন সাহেব। ফাহিন সহসাই বাক্যটি ধরতে পারে না। পূর্ণ বলে, পৌঁছালেন কিনা একটিবার তো জানালেন না। ফাহিন মৃদু সুরে বলল, দুঃখিত। পূর্ণ হতাশ হয়। তারপর বলে, আপনাকে বলে লাভ নেই, রাখলাম আমি। ফাহিন এবারও কিছু বলল না। মেয়েটার ভেতরে অভিমান জাগে। এত মেপে কথা বলে কেন এই ছেলে? ওর বুক ভারী হয়। আকাশে বিদ্যুৎ চমকায়, ফের বৃষ্টি নামে। পূর্ণ একটুখানি অভিমানটা এবার ভাঙে। জানালার পাশে বসে ও মেসেজ লিখে। ফাহিন সাহেব, আপনাকে আমার ভীষণ মনে পড়ে। মেসেজে পাঠিয়ে পূর্ণ অপেক্ষা করতে থাকে, রিপ্লাইয়ের অপেক্ষা। কে জানে লোকটা থেকে কি জবাব আসে।